গণমাধ্যম কর্মী হিসেবে যারা কাজ করছে তারা একটা দলের প্রতি ঝুঁকে যায়। এটা খুবই ন্যাক্কারজনক একটা বিষয়। এই সরকারকে মূল্যবান বা মূল্যমান করতে পারে নাই, তার একটা প্রমাণ হচ্ছে এটা। ঋণ খেলাপির যে প্রসঙ্গটা সেটা নিয়ে আসলে প্রথম থেকেই এইটা একটা বড় কনসার্ন হওয়া উচিত ছিল যে ঠিক কারা ইলেকশনে অংশ নিতে পারবে, কারা অংশ নিতে পারবে না। আমরা বলি না যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমি বলছি ঠিক আছে, যাকে খুশি তাকে দেন, কিন্তু যাকে তাকে যেন ভোটটা না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবো না। এই যে একটা ডিরেক্ট থ্রেট তিনি দিচ্ছেন যে ম্যাজিস্ট্রেট, এইটাই বলি, এগুলো কি আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের দিকে আসলে ছেড়ে দেয়। খুবই স্পর্শকাতর একটা মন্তব্য তিনি করেছেন। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা আমরা জানি। উনি জানলে নিশ্চয়ই ওনার প্রকাশ করা উচিত যে কারা ঘটিয়েছে, আড়াল করা হচ্ছে। এটা কি আসলে প্রত্যেকটা দল তাদের নিজের একটা এজেন্ডার মতো করে চালাচ্ছে কিনা? সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ভোটের সময়, মানে এই সময়টা যদি বলি তাহলে হচ্ছে যখন যে প্রার্থীর যে কথাবার্তা বলার ইচ্ছে হয় চাইলে খুব সহজে নিজের ফোনে ফেসবুক অন করে বা লাইভে গিয়ে বলতে পারে। তেমনই একটা কার্যক্রম করেছে এনসিপির অন্যতম একজন নেতৃবৃন্দর সদস্য বলা যায়, হাসরাত আবদুল্লাহ। তার একটা ফেসবুক লাইভ, আমি যদি আগে লাইভটা আপনাকে একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন হয়তো। এবং এটা একটা মানে এটা একটা যুগান্তকারী, মানে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে যে সাংবাদিকরা একটা যে কোনো একটা রাজনৈতিক দলের পেডে নির্বাচনে পরিচালনার জন্য সেখানে সম্পৃক্ত হয়। এটা সাংবাদিকদের জন্য একটা খুবই দৃষ্টান্তমূলক একটা হচ্ছে উদাহরণ হিসেবে তৈরি হয়ে থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনারা ওই 59 জন সাংবাদিক আপনারা যারা আছেন, তারা কি বিএনপির পাস নিয়ে আপনারা নির্বাচন পরিচালনার আপনারা অবজার্ভ করবেন, নাকি হচ্ছে আপনারা ইলেকশন কমিশন থেকে আপনারা পাস নেবেন? এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। এটা আমাদের জানার আমাদের অধিকার আছে। মানে হাসরাত আবদুল্লাহ কনসার্ন যে ছিল এই ভিডিওতে, মানে তিনি যেটা প্রকাশ করতে চেয়েছেন যে আমরা তো সবসময় দেখেছি বিগত নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে যারা কাজ করছে তারা একটা দলের প্রতি ঝুঁকে যায় কোনো একভাবে। তো আমি একটু বলে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে এইটা নিয়ে আমি নিজে অনেক আগে থেকেই সোচ্চার এবং বলেছি যে সাংবাদিকদের আসলে নিরপেক্ষতা কতটা জরুরি আসলে সব সময়। কিন্তু আমরা আগেও দেখেছি এরকম যে আওয়ামী লীগের আমলেও দেখেছি কিন্তু যে নির্বাচনী পরিচালনা কমিটিতে বা মিডিয়া কমিটি করা হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য মিডিয়া কমিটি, সেখানে অনেক সাংবাদিক, আমাদের চেনা জানা অনেক সাংবাদিকের নাম, কেউ আবার তখন বলেছেন যে আমি জানি না, আমার নাম দিয়ে দিয়েছে। মানে আসলে সেটা হওয়ার কথা না, একদম না জানিয়ে তার নাম দেয়া হবে, তাহলে তো সে পরে প্রত্যাহার করে নিত, কিন্তু প্রত্যাহার করে নেয় নাই। একই ঘটনা আবার ঘটছে, মানে বিভিন্ন দল, হ্যাঁ, কেউ হয়তো প্রকাশ্যে আসছে, কেউ হয়তো দেখবেন যেটা হয়তো প্রকাশ্যে নাই, হ্যাঁ, যে কাজ করছে, এরকম হতে পারে। বাট আমরা যেগুলো দেখি প্রকাশ্যে, যদি কোনো সাংবাদিক কোনো দলের নির্বাচনী পরিচালনা কমিটির, সেটা আসন ভিত্তিক হোক কিংবা সেন্ট্রাল হোক, এটা খুবই ন্যাক্কারজনক একটা বিষয়। এটা সাংবাদিকদের, আমার জায়গা থেকে এটা একদম, মানে এই ক্ষেত্রে আমাদের ধরেন যে 5ই আগস্টের পরে আমরা যদি সংস্কার কমিশনগুলো দেখি, গণমাধ্যম সংস্কার কমিশনের অনেক সুপারিশ ছিল, এর যে কোনো মূল্য নাই আসলে। আপাতত এই সরকারকে মূল্যবান বা মূল্যমান করতে পারে নাই, তার একটা প্রমাণ হচ্ছে এটা। এবং আমাদের যে সংস্কারের গণমাধ্যম নিজেরা যে আসলে সংস্কারের ধারে কাছেও যেতে পারেনি, 5ই আগস্টের যে সেই সুযোগটা তৈরি করেছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেইটা আমরা যেতে পারিনি। এটা হচ্ছে তার একটা নমুনা। এবং আমরা ওই পুরনো কাঠামোর মধ্যে ঢুকে গেলাম। যে কনসার্নটা যে নিরপেক্ষতার জায়গা থেকে, অবশ্যই তার কি আসলে একটা অশনি সংকেত কিনা, বা এটা অশনি সংকেত সেটা এটা আমাদের জন্য এক ধরনের পেশাদার সাংবাদিকতার জন্য এক ধরনের ধরেন হুমকি, বা অ্যাজ ইউজুয়াল আগের মতোই ঘটনা ঘটে গেল। পেশাদার সাংবাদিকতায় আগে যে জায়গাটায় গিয়ে আটকে যেত, মানে এখনও ওই জায়গাটায় গিয়ে আটকে যাচ্ছে। আগে যখন ক্লাসে পড়াতাম, শিক্ষকতা করেছি, তখন ক্লাসে বলতাম যে আমাদের দেশের সাংবাদিক, বিশেষ করে যারা মানে উপরস্থ ম্যানেজমেন্টে আছেন, তাদেরকে বসতে বললে তারা শুয়ে পড়ে, বা দাঁড়াতে বললে বসে পড়ে। কিন্তু অ্যাপ্রোচটা হইতে হবে, আমাকে যদি বসতে বলে আমি একটু ভাজ হয়ে থাকবো, বসবো না, যেটা আমি চেষ্টা করি যে আমি দাঁড়ায় আছি দেখানোর। এই অ্যাপ্রোচটা আমাদের মধ্যে নাই। আমরা আগেই মানে বসতে বললে শুয়ে পড়ি, দাঁড়াইতে বললে বসে পড়ি। এই প্রবণতা থেকে আমাদেরকে বের হতে হবে। যতটা না আসলে প্রভাব আসলে বাইরে থেকে আসে, নিজে থেকে, নিজের ভেতর থেকে এটা আসে। বাট ভিডিওতে যদি আমি একটু দেখাই, আমি আসলে পুরোটা দেখাইনি, আরেকটা বিষয় রয়েছে। পরবর্তীতে গত মানে এক সপ্তাহ ধরে যে বিষয়টি হচ্ছে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে ঋণ খেলাপি এবং হচ্ছে দ্বৈত নাগরিকদের মনোনয়ন দেওয়া সম্পর্কিত। আমরা দেখেছি হরে ধরে ঋণ খেলাপি। বাকি প্রসঙ্গের আমি ঋণ খেলাপির যে প্রসঙ্গটা সেটা নিয়ে আসলে প্রথম থেকেই এটাও একটা, এই সরকারের যদি ধরেন একটা মানে বড় ব্যর্থতা যদি বলি, বা মানে আমাদের এই 5 আগস্টের অভ্যুত্থানের সংস্কারের যে ব্যর্থতা, তার মধ্যে হচ্ছে একটা। কারণ আমরা এই বিষয়ে এত কিছু চিন্তা করলাম, ইলেকশন করলাম,
এইটা একটা বড় কনসার্ন হওয়া উচিত ছিল যে ঠিক কারা ইলেকশনে অংশ নিতে পারবে, কারা অংশ নিতে পারবে না। আমার কাছে মনে হয় এটা আসলে হাসনাত আব্দুল্লাহ থেকে বড় কনসার্ন আমাদের হওয়া উচিত, মানে আমরা যারা সাধারণ মানুষ আছি। কারণ আলটিমেটলি ঋণের যে কনসেপ্টটা, সেটাকে যদি আমরা খুব সহজ ভাষায় বলি, ব্যাংক থেকে যে ঋণটা নিচ্ছে এটা ব্যাংকের টাকা না, সাধারণ ওইটা মানুষের তো টাকা। আছে, ওইটা ধরেন এখন না, সেই মানুষটা যখন টাকাটা নিচ্ছে ব্যাংক থেকে ঋণ হিসেবে, এখন পরবর্তীতে সে যদি, এখন যাদের বিরুদ্ধে অভিযোগগুলো তারা কিন্তু সবাই প্রার্থী, জি। এখন পর্যন্ত কেউ নির্বাচিত সংসদ সদস্য না, কিন্তু তাদের মধ্যে থেকে যখন কেউ একজন হয়ে যাবে, তারা যখন সরকারে যাবে বা গঠন করবে, তখন তাদের মধ্যে তো এই ঋণ খেলাপি নিয়ে কোনো ধরনের আইন প্রণয়ন বলেন না, বা ওইটা মানে এত সরলরৈখিকভাবে বলার সুযোগ নাই যে ওইটা করলে হয়তো ঋণ খেলাপি করতে পারবে বা, কিন্তু এটা তো একটা নেক্সাস বা একটা মানে একটা যুগের পর আমরা এই পলিটিক্যাল নেক্সাসটা দেখে আসছি, বা ব্যবসা এবং পলিটিক্যাল নেক্সাসটা সবসময় দেখে আসছি যে এটা এই চক্রে ঘুরপাক খায় আসলে। হ্যাঁ, শেষ পর্যন্ত যারা এই নীতি নির্ধারণে আইন তৈরি করে, নীতি নির্ধারণ করে, আইন পলিসি তৈরি করে, তারা আসলে নিজেরাই নানা রকম পলিসি ভাঙে আর কি। সো তাদের সুবিধাজনক সময় গত আমলে দেখেছি ঋণ খেলাপি বাড়ছে 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 বাড়ছে, অনেক ঋণ খেলাপি সে পরিশোধ করছে না, কিন্তু কোনো ফাঁক ফোকর দিয়ে সেটা দেখাই দিচ্ছে যে না। আপনি একটা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের আমলে যে ইলেকশনগুলো হয়েছে সেখানে তো এই যারা অংশ নিচ্ছে, মানে এক পরে যাদের আমরা এখন দেখি যারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, লোন নিয়েছে বিভিন্নভাবে, তারা ওই সময় এটা নিয়ে কোনো কনসার্নই ছিল না, মানে কে ঋণ খেলাপি কে ঋণ খেলাপি না, আমি মানে এটা আমাদের তখন মাথায় আসে না কথা আসলে। কথা। আমি যদি ঋণ খেলাপি হয়ে থাকি, আমি যদি সংসদে যে বসি বা আমি যদি সরকারের দলে থাকি, আমি কখনো চাইবো না যে ঋণ খেলাপির এগেনস্টে কোনো কিছু অ্যাকশন নেওয়া হোক, কারণ ঘুরে ফিরে আমার উপর চলে আসবে। না, এইটা একটা বিষয়তে দেখেন, আমাদের যদি আপনি এবার হলফনামাগুলো বিশ্লেষণ করেন, দেখবেন যে একটা বড় অংশই কিন্তু ব্যবসায়ী, হ্যাঁ, বিভিন্ন দলের, হ্যাঁ, বিএনপির হয়তো বেশি, জামাতের তারপরে, কিন্তু একটা বড় অংশ কিন্তু ব্যবসায়ী শ্রেণী থেকে উঠে আসে, এবং তাদের মধ্যে বড় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ রয়েছে। আরেকটা বিষয় যেমন দ্বৈত নাগরিকত্বের একটা বিষয় আছে, এই বিষয়ে এবং ইলেকশন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বোধহয় তিনি বলেছেন যে মানে আমরা আসলে আইনের কাছে মানে আটকে গেছে, আমরা মনে কষ্ট নিয়ে তাদেরকে দিয়েছি, কিন্তু এই আইনের কাছে কেন আটকে যেতে হবে? আমরা এই 5 আগস্টের পরে এই কথা যদি আমাকে 5 আগস্টের পরে বা আমরা এখন বলি 5 আগস্টের কথা, তাহলে আসলে লাভ কি হলো সব মিলিয়ে? তাহলে পরিবর্তনের তো আসলে কোনো মূল্য থাকলো না। কিন্তু ওই যে ব্যবসার কথা বললেন না, যে সব অনেক প্রার্থী রয়েছে যারা ব্যবসায়ী, তারা লোন নেয়, তবে যেসব প্রার্থী আবার ব্যবসায়ী না, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ী বলতে ব্যবসায়ীদের একটা, আমি ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। এমন একটা জিনিস আমরা যারা ব্যবসা করি, এটা আমাদের একটা প্যাকেজ ডিলের মধ্যে নিয়ে আসছি আমাদের জীবনের চলার পথে, কিন্তু এটার এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, আমি একটু ব্যঙ্গ করেই বলি যে গত পরশুদিন আমার কাছে একজন কল করেছিলেন, উনি এমপি প্রার্থী, দলটা নাই বলি, উনি এমপি প্রার্থী, তো ওনাকে সহযোগিতা করবার জন্য। তো আমার একটা মানসিক প্রস্তুতি আছে। এখানে আমি থামাচ্ছি, এই যে মানসিক প্রস্তুতি আছে উনি তো ব্যাপারটা, শুরুতেই সেটা বলেছে যে একটা প্যাকেজ ডিলের মধ্যে ঢুকাই দিচ্ছে, মানে তার এটা তো অলরেডি একটা বাজেট করে রাখা, আমি দিব। এটা আমাদের মানে ধরেন এটা বাংলাদেশের জন্ম তার আগ থেকে বাকিটা একটু শুনি। আছে। আমি এতটুকু পর্যন্ত করতে পারবো, কিন্তু ওনার যে চাহিদা, উনি মানে প্রকাশ্যে বললো আমার এই চাহিদা টু দ্য টিউন অফ ক্রোর্স আর কি। তো মনে হয় যেন আমার কোম্পানিতে তার বোধহয় একটা মালিকানা আছে। ইন্টারেস্টিং, যে আসলে যে মানে আমাদের এই জায়গাটায়ও আমরা খুব বেশি আগাতে পারিনি আসলে। আমরা অনেক কথা বলছি, কিন্তু এই যে নিয়ন্ত্রণ, এটা নিয়ে নট অনলি পলিটিক্যাল, আমি রাজনৈতিক দলের তো একটা বিষয় এখানে প্রধান ভূমিকা রয়েছে, একই সাথে আমাদের যে মানে যারা সরকারে থাকে তাদের কাজ তো এই বিষয়গুলো দেখা, কিন্তু তারা এই যে ব্যবস্থা নিতে পারে না। হ্যাঁ, এবং এটাও একটা পারস্পরিক মানে ঠেলাঠেলির মধ্যে থাকে আসলে। দলগুলো বলে তারা ব্যবস্থা নিতে পারে না, আবার তারা বলে দলের মানে থেকেও এক ধরনের প্রেশার থাকে, হয়তো এই বিষয়ে কোনো কথাও বলে না অনেক সময়। সো আমরা পুলিশের ক্ষেত্রেও যে খুব বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি, বিষয়টা সেরকম না। হ্যাঁ, এখনও নানা রকম চাপের মধ্যে বা ওই পুরনো ফরম্যাটের মধ্যে ঘোরাফেরা করছে কিনা সেটা প্রশ্ন থাকে। এটা আসলে কার উপর যাবে? ঘুরে ফিরে কি সব এই সরকারের উপরেই যাবে? মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা আসলে দলীয় প্রধানদের কথা যদি চিন্তা করি, তারা যদি দায় না নিতে চায়, তারা বলছে যে এটা আমাদের না, প্রার্থীদের, তারাও নিচ্ছে না, প্রার্থীরা তো নিচ্ছেই না, সেক্ষেত্রে যাচ্ছে কার উপর? ইসিও তো না, ইসি বলবে আমার এখানে কিছু করার নেই। তাহলে এই ধরনের সমস্যাগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাতে একেবারে প্রকাশ্যে চাঁদাবাজি, শুধু চাঁদাবাজি না, অধিকার নিয়ে বলছে যে আমার লাগবে কিছু একটা। এটা আসলে দেখভার মানুষটা আসলে দায়ভারটা কার?
এটা তো শেষ পর্যন্ত মানে একটা আমরা সরকারকেই দেখতে হয়, কারণ আমরা আসলে জনপ্রতিনিধিদের এই জিনিসটা দেখতে হয়, কারণ আমরা জনপ্রতিনিধি সংসদে পাঠাই কী জন্য? আমাদের ভোট দিয়ে। তারা আসলে ভালো কিছু পলিসি তৈরি করবে, ভালো আইন তৈরি করবে, ভালো আইনের শাসন প্রতিষ্ঠা করবে, কিন্তু বরাবরই দেখা গেছে উল্টোটাই হয় আসলে। তারা আইনের শাসনকে মানে খেয়ে দিচ্ছে, তারা হচ্ছে ধরেন গণতন্ত্রকে খেয়ে দিচ্ছে, তারা ধরেন এই পুরো যে সিস্টেম ভালো ভালো জিনিস যেটা হওয়া উচিত সেগুলো করছে না। এই দায়িত্বটা তো তাদের, এবং আমাদের সাধারণ মানুষের আবার সেখানে দায়িত্বটা কি? তাদেরকে নির্বাচিত করার ক্ষেত্রে আসলে একটা দায়িত্ব আছে। Exactly, আমি এটাই ঠিক বলছি। কাকে নির্বাচিত করছি, কোন দল, সেটা আমার কাছে মুখ্য না। কিন্তু আমি ঠিক মানে আমি একটা বিকেলে একটা জিনিস ভাবছিলাম, এরকম একটা লাইন, যে আসলে আমরা বলি না যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমি বলছি ঠিক আছে, যাকে খুশি তাকে দেন, কিন্তু যাকে তাকে যেন ভোটটা না দেন। পরবর্তীতে যে পোস্টটা যদি একটু দেখায় আপনাকে, খুব ছোট্ট বা বিষয়, কিন্তু আসলে আবার বড় একটা মিনিংফুল বিষয় বলা যায়। এই কমিশনের অধীনে নির্বাচনে যাবে কিনা তা পুনর্বিবেচনা করবে এনসিপি, মানে ইসিকে নিয়ে আসলে তাদের মধ্যে একটা এটা তারা তো অনেক দিন আগে থেকে এই যে অভিযোগটা করে আসছে, ইসি নিরপেক্ষতা হারিয়েছে, এটা মানে অনেক দিন ধরে এই শব্দ বলে আসছে। সো এইখানে আসলে এটা নির্বাচনের আগে এক ধরনের চাওয়া পাওয়ার জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়, বাট এর পক্ষে হয়তো তার যুক্তিও রয়েছে যে সে বিশেষ করে এই প্রশ্নে দেখলাম যে ঋণ খেলাপ এবং ধরেন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তারা বেশ সোচ্চার অবস্থান নিয়েছে, এবং বলছে যে এই ক্ষেত্রে ইসি যে ভূমিকা পালন করার কথা সেইটা তারা করে নাই। সেই জায়গায় তারা এই ধরনের অবশ্যই দিতেই পারে। গণতান্ত্রিকভাবে যদি কেউ বলে আমি এর অধীনে নির্বাচনে যাব না, সেই অধিকার তো তারা আছে, কিন্তু আবার অনেক সময় বিবেচনা করতে হবে সেই না গেলে আসলে কি হবে। নিশ্চয়ই এনসিপি বিবেচনা করবে যে না গেলে কি হবে, গেলে কি হবে। মানে এইখানে নীতি নৈতিকতার চেয়ে ভোট সংগ্রহ, ভোট পাবার যে ইকুয়েশন বা সমীকরণ, এইটা বেশি আসলে গুরুত্ব। ভোটের রাজনীতি বলছে ভোটের এটাকে রাজনীতি, সবসময়। হ্যাঁ, জি। পরবর্তীতে যদি যায়, জামায়াতের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি সংগ্রহ করছে, এমনটা বলছে আসলে মির্জা ফখরুল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছি আসলে অন্য কিছু। আমি যদি কয়েকটা কমেন্ট আপনাকে দেখাই, সেখানে দেখতে পাবেন আপনাদের কার্ডের কথা বলেন, তারাও কিন্তু কার্ড অফার করছে, তারাও কিন্তু সেম কাজটা করছে। এখন এটা কি আসলে কাদা ছুড়োছুড়ি বলবো নাকি আসলে? না, এইটা দিয়ে আমি খুব বেশি উদ্বিগ্ন না, কারণ কি ধরেন এটা হবে ইলেকশনের সময়, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করবেন, এইটা করছে ওইটা করছে না, এই ধরেন এই কয়েকদিন আনুষ্ঠানিকভাবে 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা, তো সেইখানেও দেখবেন যে মানে আমরা কি প্রচার বন্ধ রেখেছি? না, ফরমাইশে নানা কলা কৌশলে সবাই কিন্তু ভোট চেয়েছে, ভোট বা মানে দোয়া করেন, মানে এটা কি, মানে আমি যে ভাই দোয়া করেন, মানে এর মানে আসলে ভোটটা দিয়ে নির্বাচনী প্রচারণার কথা যেহেতু বললেন, তাহলে আমি আরেক প্রার্থী রুমিন ফারহানা, তার নির্বাচনী প্রচারণা নিয়ে This is the last time. I will not listen to this. সব জায়গায় হচ্ছে। এখানে দেখেন এই যে সব জায়গায় হচ্ছে বলে আমিও করবো, পেয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, এইটাই আচ্ছা আমরা আসলে অন্যর ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে জাস্টিফাই করার যে চিন্তাটা, না, তিনি ওখানে থেমে যাননি, তিনি আরো এটা আছে। আমরা দেখেছি এবং খুবই আলোচিত। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। এগুলোই কিন্তু আমাদের যে এই যে আমি শুনেছি এটা, মানে আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবো না। এই যে একটা ডিরেক্ট থ্রেট তিনি দিচ্ছেন যে ম্যাজিস্ট্রেট, এইটাই বলি এগুলো কিন্তু শোকজ করা আমাদের- হয়েছে তাকে। একটু আগে যে আলোচনা করেছিলাম শুরুর দিকে, এগুলো কি আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের দিকে আসলে ঠেলে দেয়। কারণ আমি রাজনীতিবিদ বলে আমি সবকিছু আমার জন্য ওকে, এভরিথিং ইজ ওকে ফর মি, এই যে অ্যাপ্রোচটা, এটাই কিন্তু প্রমাণ করে যে আমি করেছি, তুমি কে, তুমি এই যে আইন টাইন এইগুলো কোনো বিষয় না। সব জায়গায় হচ্ছে আমিও করছি, সব জায়গায় করছি, ওরটা বলতেছে। তার মানে কি আমি কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আমি কোনো নিয়মের প্রতি শ্রদ্ধাশীল না। এইটা তো আসলে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্রের ইঙ্গিত দেয় না আসলে। সো তাদেরকে বেটার, তার কর্মী যদি উত্তেজিত হয় তাদেরকে গিয়ে বলতে হবে যে থামো, এটা করো না, এটা উচিত হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে মানে উল্টাটা ঘটে আসলে, হ্যাঁ, বা আমরা কর্মীকে দিয়ে অনেক কিছু করাই আসলে, এটা হয় এই সংস্কৃতির মধ্য দিয়ে। তো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা খুব জরুরি। সেই জায়গায় আসলে আমাদের দলগুলো কতটা এগোতে পেরেছে, এটা বড় প্রশ্ন। কিন্তু হ্যাঁ, আমরা অনেক কিছু চেঞ্জ করেছি, আমরা একটা বড় ফ্যাসিবাদী অবস্থা থেকে সরে এসে গণতন্ত্রের কথা বলছে অনেকেই, কিন্তু সেইখানে গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু আবার ফের ওই জিনিসগুলা না ফরম্যাটে ফিরে আসবে। হয়তো ওই একদম পুরো যে মানে ধরেন শেখ হাসিনার যে উন্নয়ন ফেসিবাদ অনেকেই বলেন, সেই ফরম্যাটে হয়তো ফিরে আসবে, দৃশ্যমান উন্নয়নের কথা, কিন্তু সেটা অন্য কোনো ফরম্যাটে ফিরে আসতে পারে, কিন্তু সেই ভয়টা থাকে, এখনো রয়েছে। তবে যদি আরেকটা মন্তব্য দেখাই আপনাকে, এটা একটু দেখাতে চাই। প্রথমে খুবই স্পর্শকাতর একটা মন্তব্য তিনি করেছেন।
হাদি হত্যার বিচার প্রসঙ্গে আর কি। তিনি বলছেন যে আমরা হাদি হত্যার বিচার চাই এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা আমরা জানি। এখন আমি জানি না কারা হত্যাকাণ্ড ঘটেছে, উনি জানলে নিশ্চয়ই ওনার প্রকাশ করা উচিত যে কারা ঘটিয়েছে, কারণ রাজনৈতিক দলের শীর্ষ নেতা, তার উচিত তো মানে কোনো তথ্য থাকলে সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো। কিন্তু আমরাও কিন্তু পুলিশ কিন্তু কারা হত্যা করেছে সেইটা পরিচয় দিয়েছে, কিন্তু এর পেছনে যারা আছে সেটা নিয়ে কিন্তু আবার অনেক ধরনের অনেক প্রশ্ন আছে। ইনকিলাব মঞ্চও বলছে যে যাদেরকে শুধুমাত্র কয়েকজনকে কুশীলব বলা হচ্ছে, এটাও এক ধরনের তাদের দাবি, ইনকিলাব মঞ্চের দাবি যে এটা একদম আড়াল করা হচ্ছে। এটা কি আসলে প্রত্যেকটা দল তাদের নিজের একটা এজেন্ডার মতো করে চালাচ্ছে কিনা? কারণ আপনি যদি দেখেন সবার কাছেই আপনি শুনবেন তারা জানে কে করেছে, তারা এই এক একজন আসলে কি রাজনৈতিক দলগুলো একটা সুবিধা আছে, তারা হচ্ছে যে কোনো কথা বলে দিতে পারে, এগুলো পলিটিক্যাল ওই যে এটা বলতে পারি rhetoric এই বলতে রকম একটা যেটা বোঝায় স্পর্শকাতর ঘটনাকে পুঁজি করে তারা কি আসলে রাজনৈতিক প্রচারণা চালানোর একটা চেষ্টা করছে কিনা? এটা তো বিভিন্ন সময় হয়, আমরা দেখেছি। এটা ধরেন রাজনৈতিক দলগুলো যে কোনো মানবিক ইস্যু, যে কোনো জনসম্পৃক্ত ইস্যুতে এক ধরনের বক্তব্য হাজির করে। এখানে বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষ যারা ক্রিটিক, গণমাধ্যম, এরা বিষয়গুলো কীভাবে দেখছে, এটা খুব জরুরি। এরা আসলে ক্রিটিক্যালি বিষয়টা দেখতে পারছে না। আমাদের সোসাইটিতে ক্রিটিক্যালি কোনো জিনিস দেখার প্রবণতা খুব কম, এবং যারা দেখে তাদেরকে এসে আবার ওই যে হামলে পড়ার যে প্রবণতা, তার ফলে একটা মানুষ যে রিয়েলি একটা ক্রিটিক করবে, একটা ঘটনাকে সুন্দরভাবে ক্রিটিক করবে, সেই অ্যাপ্রোচটারই সুযোগ দেওয়া, মানে সুযোগই দেওয়া হয় না যে আপনি তবে এখন এই ক্রিটিক্সের বিষয় যখন আসেন, এখন কিন্তু দেখি আমরা সোশ্যাল মিডিয়ায় যখনই হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সেখানে যখন কমেন্টে যাই, মন্তব্যের জায়গায় যাই, সেখানে কিন্তু অনেক মন্তব্য দেখতে পাই। এই মন্তব্যগুলো দেখবেন খুব সুইপিং মন্তব্য। এই যেমন জামায়াত ইসলামের আমিরের বক্তব্যটা যেমন খুবই সুইপিং একটা কমেন্টের মতো, মানে বক্তব্যের মতো হয়েছে, মানে কমেন্টগুলোও দেখবেন ওই রকম সুইপিং। এটা যে একটা যুক্তিযুক্ত কমেন্ট, অ্যানালিটিক্যাল কমেন্ট, এইটা কিন্তু খুব কম পাবেন। এটা মানে পাবেন না বললেই চলে। এর পক্ষে হলেও মানে আমার পক্ষের লোক যা বলবে সব ঠিক, বিপক্ষের লোক যা বলবে সব ভুল, এই যে প্রবণতা, এটা কিন্তু একটা খুব মাস প্রবণতা। এটা সবসময় ছিল, মানে হয়তো ভবিষ্যতে প্রসঙ্গ যেটা বলা যায় বা হচ্ছে সব থেকে যেটা এই যে সোশ্যাল মিডিয়া যখন আমরা দেখছি যে মানুষের এই পার্টিসিপেশনটা বা তারা হচ্ছে মতামত দিচ্ছে বা বিভিন্ন রকমের মতামত আমরা পেয়ে একটা বুঝতে পারি, আলটিমেটলি ভোটের মাঠে ওইটা পড়বে কিনা এর একটা বিষয়। পড়লে হয়তো তখন দেখা যাবে তারা সেখানে যেভাবে মত প্রকাশ করছে বা সেখানে যেভাবে আসলে যে কোনো একটা বিষয়কে তারা ক্রিটিসাইজ করছে, যেটা আপনি বললেন, সেই জায়গা থেকে যদি তারা ভোটটাও নির্ধারণ করতে পারে, আমার মনে হয় তাহলে অনেক কিছু আসলে পরিবর্তন হতে পারে। তা তো হবেই। মানে এখন এইটা করবে কে আসলে, মানে বলা তো সহজ, আপনি বলে দিলেন বা আমি হয়তো বলে দিতে পারবো, কিন্তু মানে ধরেন যে আমাদের রাজনৈতিকগুলো কমিটমেন্টের প্রতি কতটা শ্রদ্ধাশীল, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা অনেক কিছু কমিটমেন্ট করি, এই যে এখন দেখবেন সবাই ইশতেহার দিবে, অনেকের প্রস্তুত হয়ে গেছে প্রায়। আমরা আরও শুনবো, ভোটের তো আয়োজন চলছে এবং আগ পর্যন্ত আমরা আরও শুনতে থাকবো। তো আজকের মতো এখানে শেষ করি, পরবর্তীতে যখন আবারও আমরা টপিক পাবো তখন আমরা আবার আলোচনা করব। টপিকের অভাব নেই, টপিক চলতেই থাকবে। ধন্যবাদ।